Hello everyone, welcome to the Anytime Stories. So today we have with us a very renowned doctor and an educator who also is a member of Anytime Fitness, Dr. Orkodip Biswas. Can you tell us about who you are outside the gym? What is your day-to-day life and how is fitness important for you? না অবভিয়াসলি ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমরা এটা খুব কমন কথা বলি যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ হেলথ। তো যদি স্বাস্থ্যই সম্পদ আমরা ছোটোবেলায় পড়তাম, তো যদি স্বাস্থ্যই যদি বিগড়ে যায়, তাতে যদি আমার আমি হাঁটতেই না পারি আমি কী কাজ করব? সো আমার মনে হয় যে আজকের এই লাইফে যেখানে উই আর অলওয়েজ স্ট্রাগলিং অ্যান্ড রানিং টুয়ার্ডস ফেম, মানি অ্যান্ড এভরিথিং, আমার মনে হয় যে if your health is not with you, then everything is futile. So it's very important to keep yourself healthy, to keep you fit. তারপরে তো ঠিক আছে, দৌড়তে তো হবেই, কিন্তু তার জন্য অবভিয়াসলি আগে ঠিক রাখতে হবে নিজেকে। So as a doctor, যেটা আমরা শুনতে পারি like doctor have a very busy schedule. So সেটার থেকে how do you manage your time for a fitness, for your daily workouts, for your good food and to have your nutrition requirements? না না, এরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এভরিওয়ান, আমাদের সবার কাছেই উই হ্যাভ 24 আওয়ার্স, এবং আমার মনে হয় তার মধ্যে যদি আমরা 1-1.5 ঘন্টা হেলথকে না দিই, then ইটস আ ডিজাস্টার। মানে এটা অজুহাত, ইটস আ লেম এক্সকিউজ যে আমার কাছে 1 ঘন্টা টাইম নেই, যে আমার কাছে আমি হেলথকে দেবো, নিজের হেলথকে। আর যদি সেটা নাও থাকে, দেন ইউ হ্যাভ টু গিভ ইট। মানে হেলথকে দিতেই হবে। ফর ইউ হ্যাভ জাস্ট, যদি কেউ জিম যেতেও না পারে, আমি বলছি মানে কারো হয়তো জিম যাওয়ার অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, জিম যাওয়ার ক্ষমতা নেই, তাতেও অ্যাটলিস্ট তার আউটডোর ওয়াকিং, হাঁটা চলা, মুভমেন্ট, সিঁড়িতে ওঠানামা করা, এই অ্যাটলিস্ট কিছু জিনিসপত্র করে যাওয়া উচিত। এবং অবভিয়াসলি একটা বয়সের পরে তো আমাদের ফুডকেও মাথায় রাখতে হয়, কারণ যত দিন এগোচ্ছে এবং আমাদের যত বয়স বাড়ছে, এবং এই যে অল দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস, নাওয়াডেজ মেটাবলিক ডিজিজ ইজ ভেরি কমন। Correct. সেটা ডায়াবেটিস হোক, মেয়েদের পিসিওডি হোক, ইটস ভেরি কমন এভরি ডিজিজ। এবং এই প্রত্যেকটা রোগ, ডায়াবেটিস, হাইপার টেনশন থেকে পিসিওডি থেকে শুরু করে ফ্যাটি লিভার, এভরি ডিজিজ, এর সব কিছুর মূলে ডায়েট রয়েছে। Correct. সো ইফ ইউর ডায়েট ইজ গুড, আমার মনে হয় ম্যাক্সিমাম মেটাবলিক ডিজিজকে ইউ ক্যান ফাইট। This is true. আজকাল PCOS, PCOD, থাইরয়েড এই রোগগুলো কমন হয়ে গেছে। So as a doctor, what do you suggest? So female what steps should they take? or কি চেঞ্জ নিজের লাইফস্টাইলের মধ্যে ইমপ্লিমেন্ট করাতে এই মেটাবলিক ডিজিজগুলো আমরা অ্যাভয়েড করতে পারি? এক একটা ক্ষেত্রে এক এক রকম। যেরকম পিসিওডি, যেটা মেয়েদের খুব কমন প্রবলেম, এটা অ্যাকচুয়ালি একটা পুরো মেটাবলিক ডিজিজ, মানে মেটাবলিক ডিজিজ। তো মেটাবলিক ডিজিজ মানে কি, দ্য বডির যে মেটাবলিজম সেটা বিগড়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। তো ইউ হ্যাভ টু কারেক্ট দ্যাট মেটাবলিজম, এবং সেইটা মেটাবলিজম কারেক্ট করার জন্য ফার্স্ট ইজ ডায়েট। এবং সেই জন্য আমরা বলি যে টু অ্যাভয়েড দ্য হোয়াইট থিংস, সাদা জিনিস বাদ দিতে। সাদা দুটো জিনিস খুব ডেঞ্জারাস, একটা হচ্ছে ময়দা আর একটা হচ্ছে চিনি। ওকে। তো এই দুটোকে লাইফস্টাইল থেকে বাদ দিতে হবে, এবং চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব যদি প্রোটিন ইনটেককে বাড়ানো যায়, একটু কার্বোহাইড্রেট রিলেটিভ কম রাখতে, ফ্যাট রাখতে, মানে একটা ব্যালেন্স ডায়েট করতে। এবং অবভিয়াসলি যদি লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করা যায়, যদি কিছুটা হাঁটাচলা করা যায়, ওয়ার্কআউট করা যায়, ক্যালোরি ডেফিসিটে থাকা যায়, তাহলে কিন্তু পিসিওডির মতো রোগকে ফাইট করা সম্ভব। কারণ ওষুধের রোল তারপরে আসে। ফার্স্ট স্টেপ যে কোনো মেটাবলিক রোগে, সেটা ফ্যাটি লিভার হোক, সেটা পিসিওডি হোক, সেটা ডায়াবেটিস হোক, দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ অলওয়েজ লাইফস্টাইল মডিফিকেশন। তারপরে ওষুধ আসে। যদি লাইফস্টাইল মডিফিকেশন ফেল হয়ে যায়, তারপরে ওষুধ আসে। বাট যদি কেউ ঠিকঠাকভাবে ফোকাস থাকে, এবং এটা খুব কঠিন কাজ নয়, আমার মনে হয় যাদের ডায়াবেটিস হয়েছে, বা মানে আমি বলছি না ডায়াবেটিসের অনেক টাইপ রয়েছে, কিছু কিছু ডায়াবেটিস থাকে যেটা জন্ম থেকেই থাকে, আমি সেটার কথা বলছি না। বাট যেটা সময়ের সাথে সাথে যে ডায়াবেটিসটা হয়, সেটা তো আমাদের দীর্ঘদিন ধরে আমাদের শরীরের ওপর অত্যাচার করার ফলে হয়েছে। আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেছি, আমরা পাগলের মতো 10-12টা করে লুচি খেয়েছি, ওভার ইটিং করেছি, পেট ভর্তি খেয়ে বেরিয়ে আবার দেখেছি যে এগরোল ভাজছে, আমরা আবার এগরোল খেয়ে নিয়েছি, তারপরে আবার দেখেছি যে স্টিম মোমো এরকম ধোঁয়া উঠছে, আমরা খেয়ে নিয়েছি। তো আমরা এটা পড়েছি অনেক বছর ধরে। তো সেইটা থেকে বেরোতে হবে, মানে কোনো কিছুই বন্ধ করতে হবে এরকম ব্যাপার না, বাট ইউ হ্যাভ টু
মেন থিং ইজ ইউ হ্যাভ টু লিমিট ইউর কোয়ান্টিটি। আমি একবারও কাউকে বলি না কোনো আমার পেশেন্টকে যে আপনি সব বন্ধ করে দিন, বাট আপনাকে আপনার ক্যালোরি কাউন্টটা করতে হবে, আপনার কোয়ান্টিটিটাকে আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে, তাহলেই আপনি রেজাল্ট পাবেন। এবং আমি সবসময় বলি ওষুধ কিছু একাংশ করতে পারে না। মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য আলটিমেট, এবং তার দুটোই দিক, একটা হচ্ছে ডায়েট আর একটা হচ্ছে ওয়ার্ক। ওকে। সো অনেকে এটা আমরা শুনতে পারি বা এটা আমাদের অনেক টাইম আমরা যখন কনসালটেশন করি বা ফিটনেস কনসালটেশন করি, উই গেট টু হিয়ার দিস কাইন্ড অফ থিংস লাইক আমার পিসিওডি আছে তাই আমি ওয়েট লুজ করতে পারছি না। সো হাউ ট্রু ইজ ইট? পিসিওডি হয়েছে বলেই ওর ওয়েট গেন হয়েছে, আবার ওয়েট গেন হয়েছে বলেই পিসিওডি বেড়েছে। তো এটা একটা অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে একসাথেই ব্যাপারটা চলে, বাট এটা ভুল কথা। ওয়েট লুজ মানে ওয়েট লুজ করতেই হবে। ওকে। ওয়েট লুজ যখনই হবে পিসিওডিও ঠিক হতে থাকবে। যত ওয়েট বাড়বে পিসিওডিও সিভিয়ারিটি বাড়বে। এবং যত আমরা এবার বডি চেঞ্জ করবো, আবার মেটাবলিজম তো যখনই ঠিক করবো, শুধু পিসিওডিতে তো ওজন বাড়ে না, পিসিওডিতে ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়। কারণ পিসিওডিতে মেন যেটা হয় যে মেয়েদের শরীরে, যেটা নর্মালি আমাদের ছেলেদের হরমোন, যেটা মেয়েদের শরীরে থাকে না, কম থাকে, অ্যান্ড্রোজেন, সেইটা পিসিওডিতে বেড়ে যায়। তার জন্য ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়, অনেক কিছু হয়, এবং তার সঙ্গে ওয়েট গেন হয়, ঘাড়ের পিছনে কালো কালো দাগ হয়ে যায়। তো এরকম বিভিন্ন জিনিসপত্র পিসিওডিতে হয়। তো অ্যাজ সুন অ্যাজ আমরা লাইফ টাইম মডিফিকেশন শুরু করব, ক্যালোরি ডেফিসিটে যাব, আমরা ময়দা চিনি এগুলো বাদ দেবো, আমরা হাঁটা চলা করা শুরু করব, ওয়ার্কআউট করা শুরু করব, মাসেল ট্রেনিং করা শুরু করব, আমার মনে হয় একসঙ্গে দুটো জিনিসই কমবে, ওজনও কমবে, পিসিওডিও কমতে শুরু করবে। ওকে, সো বেসিক্যালি ডায়েট অ্যান্ড প্রপার ওয়েট ট্রেনিং। ডায়েট, ওয়ার্কআউট, তার সঙ্গে ঘুম, স্লিপ 3-4। সো অনেকে আজকাল না স্লিপটাকে আন্ডার এস্টিমেট করে। না, বিশেষ করে তো যারা অ্যাটলিস্ট আমার মনে হয় যারা মাসেল ট্রেনিং করে, ওয়েট স্ট্রেংথ ট্রেনিং করে, তাদের তো মাসেল রিকভারির জন্য ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ঘুমাতে তো হবেই। এবার সেটা কোনো ফিক্স এরকম অ্যাকচুয়ালি নেই, কারণ এরকম হতে পারে কারোর ক্ষেত্রে হয়তো 7 ঘন্টা ঘুমলে তার হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে 8 ঘন্টা লাগছে। আমরা স্ট্যান্ডার্ড বলি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। বাট অবশ্যই স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফর ইউর ফিজিক্যাল হেলথ বাট অলসো ইউর মেন্টাল হেলথ। কারণ যত আমরা কম ঘুমাবো, মানে ল্যাক অফ স্লিপ অ্যাকচুয়ালি ডিপ্রেশনকেও প্রভোগ করে। ওকে। সো ঘুমানো প্রয়োজন, তাতে মেন্টাল হেলথও ভালো থাকে এবং ফিজিক্যাল হেলথও। आजकल कॉमन प्रॉब्लम्स बेसिकली जो टीनेजर्स, सर मुझे नींद नहीं आती है, सर मैं घूमते पारছি না, हम रात देर तक मेरा स्क्रॉल करते चला जाता है टाइम। सो व्हाट इज द पीस ऑफ एडवाइस दैट यू वुड लाइक टू गिव टू टीनेजर्स? না, ওরা ঘুমোতে পারছে না বলে স্ক্রল করছে তা না, ওরা স্ক্রল করছে বলে ঘুমোতে পারছে না। এটা হচ্ছে মেন থিং। তো কেউ যদি সত্যি ঘুমোতে চায়, ইফ সামওয়ান ওয়ান্টস টু স্লিপ, তাহলে তাকে যখন সে ভাবে যে আমি আজকে আই ওয়ান্ট টু স্লিপ অ্যাট 10 o'clock or 11 o'clock, তাহলে তার 1 ঘন্টা আগে থেকে ওকে ফোনটাকে ছেড়ে দিতে হবে। ओके। ওকে ফোনটাকে দূরে সরিয়ে রাখতে হবে 1 ঘন্টা আগে থেকে। মানে লাস্ট 1 আওয়ার ওকে ফোন আর নেওয়া যাবে না। মানে আমি বলছি বিছানায় শোয়ার 1 ঘন্টা আগে থেকে, কারণ ও যদি ফোন করতে করতে এবার বিছানায় শোয়, ও কিন্তু ফোনটাকে আবার মনে হবে নি। তাই 1 ঘন্টা আগে থেকে ওকে ফোনটাকে দূরে সরিয়ে দিতে হবে। 1 ঘন্টায় ও অ্যাডাপ্ট হয়ে যাবে, ফোন না পেয়ে পেয়ে অ্যাডাপ্ট হয়ে যাবে, তারপরে যখন ও শোবে তারপরেও ঘুমাতে পারবে। কিন্তু যদি ফোন নিয়ে শোয় তাহলে ঘুমানো খুব ডিফিকাল্ট। তো এটা ইনিশিয়াল ডেজে একটু কঠিন হবে। সব কিছু এর মধ্যে কঠিন। সেই জন্য আমি বললাম যে আমি যদি মনে করি আমি 11টার সময় ঘুমাতে যাব, তাহলে আমাকে 10টা থেকে ফোন নেওয়া চলবে না। ওকে। তখন আমি এমনি ঘোরাঘুরি করবো, টিভি দেখছি, কিন্তু ফোন দেখবো না, তারপরে গিয়ে শুয়ে পড়বো। গ্রেট, গ্রেট। আচ্ছা, টকিং অ্যাবাউট মেন্টাল হেলথ, সো আপনি যখন ওয়ার্কআউট করছেন, ডিড ইউ ফাইন্ড দ্যাট ইয়োর মেন্টাল হেলথ ইমপ্রুভ? অবভিয়াসলি, মানে আমরা যখনই আমাদের মতো যারা, বিশেষ করে আমাদের মতো যারা, যাদের বডিটাই, আমাদের মেটাবলিজম খুব স্লো, আমরা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করি, তো আমরা যখন মোটা হয়ে যাই, তখন মেন থিং হচ্ছে যেখানেই আমরা যাই, এটা সব মোটাই ফিল করবে, তাদেরকে এটাই বলে যে প্রচুর মোটা হয়ে গেছে, এবং এটা শুনতে সিজ ব্যাড। তার উপর কোনো জামা হয় না, কোনো ভালো জামা হয় না, ভালো ছবি ওঠে না, সো পুরোটাই একটা খুব ডিপ্রেসিং দেখা।
মানে এই আনফিট থাকা, আনহেলদি থাকা এবং একটু হাঁটতে গেলে হাঁপিয়ে পড়া, একটু দৌড়তে গেলে হাঁপিয়ে পড়ছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি এটা পুরোটাই ডিপ্রেসিং ব্যাপার। অ্যাজ সুন অ্যাজ আমরা ওয়ার্কআউট করি, আমাদের ওয়েট লুজ হতে শুরু করে, আমাদের আয়নাতে আমাদের ভালো লাগতে শুরু করে, আমরা দেখি যে আমরা একটু 2 কিলোমিটার হাঁটতে পারছি, অবভিয়াসলি এটা আমাদের হ্যাপি হরমোনকে পিক করে এবং উই ফিল হ্যাপি। মানে এটা হতেই হবে, মানে সেটা সবাই, মানে যারাই ওয়ার্কআউট করবে, যারাই একটু ফিট থাকবে, মানে তার খুশি হওয়াটা স্বাভাবিক। আমি বলছি না সবাই খুশি হবে, মানে এরকম কি নেই যে যারা ওয়ার্কআউট করে তার ডিপ্রেশন নেই, সে তো রয়েছে। আর অবভিয়াসলি যারা রেগুলার ওয়ার্কআউট করে তাদের তার থেকে যে সারাদিন শুয়ে পড়ে রয়েছে কোনো কাজ করছে না, চান্সেস এখানে কম। ওকে, মানে এখানে ডিপ্রেশন আসার চান্স কম। যারা রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, ওয়ার্কআউটের মধ্যে রয়েছে, তাদের মেন্টাল হেলথ বেটার থাকার সম্ভাবনা ইজ মোর। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই যে ওয়ার্ড মেটাবলিজম, তো আমরা অনেক টাইম কি শুনি, স্যার আমি গ্রিন টি খাচ্ছি মেটাবলিজমটাকে বাড়বে, আমি অ্যাপেল সাইডার ভিনেগার খাচ্ছি, এটা দিয়ে আমি প্ল্যান করছি মেটাবলিজমটা বাড়াবো। সো হোয়াট ডাজ অ্যাকচুয়ালি মেটাবলিজম মিন? সো আমরা যদি সেটা লেমেন টার্মসে বোঝাই, সো অ্যাজ এ ডক্টর হাউ উইল ইউ এক্সপ্লেন ইট? মেটাবলিজম অ্যাকচুয়ালি দু রকমের হয়, দ্যাট আর টু টাইপস। একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা ক্যাটাবলিজম। কিছুই না, অ্যানাবলিজম মানে হচ্ছে গড়া। তো আমাদের বডিতে তো এই যে মাসেল ডেভেলপ করছে বা চর্বি বাড়ছে, মানে যখনই কিছু তৈরি হচ্ছে, নতুন মাসেল গেন হচ্ছে বা কেউ মোটা হচ্ছে, চর্বি হচ্ছে, যেটাই হোক না কেন, যখনই কিছুটা তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যানাবলিজম। আর যখন কিছু ভাঙে, মাসেল লস হচ্ছে, কারোর ফ্যাট লস হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাবলিজম। এই দুটো জিনিসকে একসাথে মেটাবলিজম বলা হয়, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। মানে সোজা কথায় আমাদের বডিতে যে কাজগুলো হচ্ছে, আমাদের বডিতে দু রকমেরই কাজ হয়, নয় কিছু গড়ছে, নয় কিছু ভাঙছে, দুটোর বাইরে আর কিছু হয় না। ওকে, নয় গ্লুকোজ গ্লাইকোজেন তৈরি করছে, নাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, নয় অ্যামাইনো অ্যাসিড দূরে দূরে প্রোটিন তৈরি হচ্ছে, নাহলে প্রোটিন ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, যে কোনো একটা হচ্ছে। তো গোটা জিনিসটাকে মেটাবলিজম বলে। এবং এই যে ভাঙা গড়াকে, এই যে আমাদের শরীরে এই ভাঙা গড়াটা চলছে, তার জন্য তো আমাদের শরীরের একটা এনার্জি চাই, তার জন্য তো শরীরের একটা কাজ করছে। তো তার যে এনার্জিটার খরচ হচ্ছে সেটাকে আমরা বলি, মানে যদি আমি রেস্টে থাকি, আমি ধরুন শুয়ে আছি, ঘুমাচ্ছি, কিছু করছি না, কোনো হাঁটাচলা নেই, সেই সময়ও তো আমার শরীরের মধ্যে সমস্ত কাজ, আমার হার্ট চলছে, আমার ব্রেন চলছে, সমস্ত অর্গান কাজ করছে এবং ভাঙছে এবং গড়ছে। তো এই টোটাল যে এনার্জিটা খরচ হচ্ছে এটাকেই আমরা বিএমআর বলি। এবার কারুর কি হয়, এটা বেশি হয়, কারুর কম হয়। এবার যাদের এটা কম তাদের কি আমরা বলি তাদের মেটাবলিজম কম। মানে কি, তাদের এনার্জি কম খরচ করছে বডি। এবার যখনই আমাদের শরীর কম এনার্জি খরচ করবে, তাহলে আমি যখনই একটু বেশি খাবো আমি মোটা হয়ে যাবো। আর যদি আমার বডির মেটাবলিজম ভালো হতো, অর্থাৎ আমার বডি এই কাজগুলো করার জন্য অনেক বেশি এনার্জি খরচ করছে, তাহলে হয়তো আমরা একটু বেশি খেলেও মোটা হতাম না। তাই আমাদের মতো যারা, আমাদের বডিটাই, আমাদের মেটাবলিজমটা স্লো, না আমাদের বডি অত এনার্জি খরচ করে না, সেই জন্য আমরা অল্প খেলেই মোটা হয়ে যায়। আবার অনেকে দেখবেন প্রচুর খায়, তারা রোগাই থেকে যায়, কারণ তাদের মেটাবলিজমটা খুব ভালো, উইথ তাদের ডাইজেশন, তাদের অ্যাপেটাইট সবই খুব ভালো, মানে অনেকগুলো ফ্যাক্টর আছে। বাট ওই যে চলতি কথা লোকে যেটা বলে মেটাবলিজম ভালো আর খারাপ, তার মানে হচ্ছে আমার বডি এই যে কন্টিনিউ কাজ করে, এই যে বসে আপনার সাথে কথা বলছি, এই কথা বলছি, এটা তো একটা এক্সট্রা এনার্জি খরচ হচ্ছে। কিন্তু এমনি কথা না বলে চুপ করেও থাকতাম, শুয়ে আছে, ঘুমাচ্ছি, তবুও আমার বডির মধ্যে হার্টটা চলছে, ব্রেনটা রয়েছে, আমার কিডনি রয়েছে, তো সমস্ত জায়গা তো কাজ করছে, তো তার একটা এনার্জি খরচ হচ্ছে। সেটা যদি বেশি খরচ করে তাহলে বলি ভালো মেটাবলিজম, সেটা যদি কম খরচ করে তাহলে বলি খারাপ মেটাবলিজম। সো ইন শর্ট, গ্রিন টি খেয়ে বা অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে আমরা মেটাবলিজম হয়তো বাড়ে, কারণ ওরা তো ওটা দাবি করে। এবার আমি এগুলো কতটা, বিভিন্ন প্রোডাক্ট বলে যেটা মেটাবলিজম বাড়িয়ে দেয়। এবার অবশ্যই হয়তো কিছু কিছু প্রোডাক্ট রয়েছে সে তো বাড়াতেই পারে কিছু কিছু, কারণ অনেকে, আমি খুব খারাপ জিনিস, অনেকে রোগা হওয়ার জন্য থাইরয়েড হরমোন ইউজ করে, ওকে, তাড়াতাড়ি রোগা হওয়ার জন্য। থাইরয়েড হরমোন আমাদের শরীরে নর্মালি হচ্ছে, এবং থাইরয়েড হরমোনের কাজই হচ্ছে মেটাবলিজমকে বাড়ানো। সেই জন্যই দেখবেন যে যাদের থাইরয়েড হরমোন কম তারা মোটা হবে, যাদের হাইপোথাইরয়েডিজম, যারা রোগে ভোগে,
তারা মোটা। কেন মোটা? কারণ তাদের থাইরয়েড হরমোন কম, এবং থাইরয়েড হরমোন কম হচ্ছে মেটাবলিজম বাড়ানো। যেহেতু তাদের থাইরয়েড হরমোন কম, তাই তারা মোটা। সেই জন্য অনেকে তাড়াতাড়ি রোগা হওয়ার জন্য থাইরয়েড হরমোন নেয়, যেটা খুব ডেঞ্জারাস, কারণ থাইরয়েড হরমোনের প্রচুর সাইড এফেক্ট রয়েছে। তাই থাইরয়েড হরমোন ওই কাজটা করে, মেটাবলিজম বাড়িয়ে দেয়। বাট এটা তো প্রুভেন। বাট এই যে বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো যারা দাবি করে যে আমরা মেটাবলিজম বাড়িয়ে দিই, সেগুলোর সত্যতা কতটা কি, সেগুলোর কতটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, কি হয়েছে, সেগুলো আমরা জানি না। তবে আমার মনে হয় মেটাবলিজম কেউ যদি বাড়াতে চায়, আমার মনে হয় কার জন্য কোনো সাপ্লিমেন্ট নেওয়ার থেকে আমি যদি একটু বডিকে কাজ করাতে শুরু করি, আমার বডি বসে আছে, আমি 20-30 বছর ধরে কিছু করিনি, আমার বডি বসে আছে, বডির মেটাবলিজম বসে আছে। যখনই আমি হাঁটাচলা করা শুরু করবো, ওয়ার্কআউট করা শুরু করবো, আমি দৌড়ানো শুরু করবো, আমি স্ট্রেংথ ট্রেনিং করবো, তখনই আমার বডি বাধ্য হবে কাজ করতে শুরু করবে, তখন মেটাবলিজমে ইমপ্রুভ করবে। ওকে, সো অ্যাজ অফ নাও আপনি এভরিডে ওয়ার্কআউট করতে আসছেন নাকি ম্যানেজ? আমি এভরিডে ওয়ার্কআউট করি। আমি যদি জিমে নাও আসি, আই ওয়ার্কআউট এভরিডে। আমি প্রতিদিন 1 ঘন্টা ওয়ার্কআউট করছি এখন। ওকে, যেদিন জিমে আসছেন তো আপনি কি ওয়ার্কআউট প্যাটার্ন এখন ফলো করছেন? আমি জিমে আসি মেনলি স্ট্রেংথ ট্রেনিং করি, খুব কম কার্ডিও করি। আমি জিমে যেটুকু টাইম থাকি আমি স্ট্রেংথ ট্রেনিং করি, 1 ঘন্টায় যা থাকি, কারণ স্ট্রেংথ ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। স্ট্রেংথ ট্রেনিং এর ইম্পর্টেন্স লোকে বোঝে না, লোকে এই কারণে বোঝে না, না অনেকগুলো লোকে জানে যে স্ট্রেংথ ট্রেনিং করলে মানে মাসেল ডেভেলপ হয়, ফ্যাট লস হয়, স্ট্রেংথ বাড়ে, এগুলো তো একটা দিক। স্ট্রেংথ ট্রেনিং এর আর একটা মারাত্মক অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যখন বয়স হয়ে যাবে আর কিছুদিন পরে, এই যে আমরা হাঁটাচলা করি, মুভমেন্ট, সব কিছুই কিন্তু মাসেল করছে আমাদের। এই যে যত বাইসেপ, ট্রাইসেপ, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, এই যত মাসেল, এরাই আমাদের মুভমেন্ট করাচ্ছে। তো এই মাসেলগুলো একটা বয়সের পরে, 60 বছর 55 বছর পরে এই মাসেলগুলো শুকিয়ে যায়, তা সেই রোগটাকে আমরা সার্কোপেনিয়া বলি। এবং এই জন্যই দেখবেন বয়স হয়ে গেলে মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না, ঝুঁকে যাচ্ছে, এখানে ব্যথা ওখানে ব্যথা, এটা কারণ সার্কোপেনিয়া, কারণ মাসেল সোজাভাবে বলে শুকিয়ে গেছে। সার্কোপেনিয়াকে যদি প্রিভেন্ট করতাম, এবং আমি যদি চাই যে আমি 80 বছর বয়স অবধি আমি হাঁটবো, আমি অনেক দিন ধরে, কারণ বেঁচে থাকা মানে তো শুধু বেঁচে থাকা না, আমি তো আমি বেঁচে থাকলে শুয়ে পড়ে আছি, তাতে তো কোনো লাভ নেই। তার জন্যও মাসেল ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখুন, আমার যেরকম বডি বিল্ডার হওয়ার কোনো শখ নেই, অনেকে তো, আমি তাদের কথা বলছি না, বাট আমার মনে হয় নর্মালি যে কোনো মানুষের মাসেল ট্রেনিং করা উচিত। কারণ ফ্যাট লস ওগুলো ছেড়ে দিন, তাকে অনেক দিন অবধি তাকে মানে ওয়ার্কিং রাখবে, তার হাঁটা চলা এগুলো সব নর্মাল থাকবে অনেক দিন। দিস ইজ ট্রু, এটাও এই পয়েন্টটা কেউ বলে না। আমি যত আজ অব্দি ভিডিও দেখেছি, সবাই মাসেল ট্রেনিং এর ওই 2-3টে পয়েন্টই বলে, যে এতে ওজন, ফ্যাট লস হয়, স্ট্রেংথ বাড়ে। কিন্তু মাসেল ট্রেনিং এর বিরাট বড় অ্যাডভান্টেজ হচ্ছে বয়সকালে আমাদের সার্কোপেনিয়াকে এরা প্রিভেন্ট করবে, এবং সেক্ষেত্রে হয়তো 60 বছর বয়সের পরে আমরা হয়তো হাঁটা চলা স্লো হয়ে যেত, সেটা হয়তো 80 বছর 90 বছর অবধি আমরা, যদি আমাদের বেঁচে থাকি, তাহলে আমরা হাঁটা চলাতে হয়তো কোনো প্রবলেম নেই। ইভেন স্ট্রেংথ ট্রেন করে বোন ডেন্সিটিও ইনক্রিজ হচ্ছে, এটা অনেকে কেউ বুঝতে চায় না ঠিক। অ্যান্ড ফিমেলস বেসিক্যালি আমরা যে একটু যারা জেরিয়াট্রিক পপুলেশন জানাবো অর সিনিয়র সিটিজেন্স, তো ওদেরকে কি ওয়েট ট্রেনিং করা ততটাই ইম্পর্টেন্ট, ততটা একটা ইয়াং ছেলেদের ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমি তো বললাম সার্কোপেনিয়া যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে আমার তো মনে হয় মাসেল মানে কতটা পড়বে, কি পড়বে, এগুলো সব ট্রেনারের রয়েছে। ঠিকঠাক ট্রেনার প্রয়োজন, কনসালটেশন প্রয়োজন, ডাক্তার দেখানো প্রয়োজন। এখন প্রচুর ডাক্তার, মানে বিভিন্ন মডালিটি রয়েছে, স্পোর্টস মেডিসিন রয়েছে, ফিজিক্যাল মেডিসিন রয়েছে, অর্থোপেডিক্স রয়েছে, তো এই বিভিন্ন দিক রয়েছে যারা এগুলো নিয়ে ডিল করে। তো সেই প্রপার কনসালটেশন, প্রপার ট্রেনার নিয়ে মাসেল ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আপনি ট্রেনের কথা বললেন, তো আখরি আর একটা কথা হচ্ছে, তো অনেকে আমি মানে যেহেতু পডকাস্ট দেখবে এবং আমি বলছি আমি এসে পড়ি, লোকে ভাববে যে আমার মাসেল নেই। তো এটার কিছুই কারণ না, কারণ আমি খুব অল্প দিনই ডেম ফিটনেসে করছি। মানে সবে 2 মাস হলো মতো মানে আমি করছি, এরপরই মাসেল ডেভেলপ হয়ে যাওয়ার টাইম হয়নি। আর আমার মনে হয় না আমি কোনোদিন সেই এক্সট্রিমে যাবে, কারণ অ্যাকচুয়ালি যারা বডি বিল্ডার হয়, যারা তারা তো অনেক সাপ্লিমেন্ট নেয়, অনেক কিছু নেয়, তারপরে ওই শিয়া ফিরা ফুলে ওঠে। তো সেরকম আমার শুধু মাসেলটা এই কারণেই ট্রেন করা প্রয়োজন, যাতে মাসেলটা ঠিকঠাক কাজ করে। আমার মাসেল ফুলিয়ে কোনো লাভ নেই, তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আমার সবে 2 মাস মতো 60 দিন মতো জিম হয়েছে,
সো এনিটাইম ফিটনেসে ফার্স্ট এসে আপনার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে? হোয়াট ওয়াজ এই টাইপিতে তো আমার মনে হয় কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট জিম, সেই জন্যই আমি এসেছি। এবং ভালো তো লাগেই, কারণ এখানে প্রথম কথা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জিমে গিয়ে জিম করার একটা এনভায়রনমেন্ট থাকা প্রয়োজন, সেটা এখানে রয়েছে। ওকে, খুব বড় জায়গা, সেটা একটা খুব বিশালতা রয়েছে, সেটা একটা খুব ভালো ব্যাপার। এবং প্রচুর ট্রেনার এখানে, ঠিক আছে। তো সেটা এক মানে ভালো, মানে অ্যাট্রাকটিভ, সেই জন্যই তো 2 মাস হয়ে গেছে এখনো জিম করছি। নাহলে জিম করা নিয়ে আমাদের এখানে বিশেষ করে সব জায়গাতেই হয়তো আমরা জিমে যাই, প্রথমে গিয়ে 6 মাসে সাবস্ক্রিপশন নিয়ে নিই, তারপরে ভাবি যে বাড়ি বসে থাকলেই বোধহয় রোগা হয়ে যাবো বা ঠিক হয়ে যাবে। কিন্তু লোকে কিন্তু আর 7 দিন 10 দিন পরে গিয়ে আর যায় না বেশিরভাগ। তো আমি যখন 2 মাস ক্রস করে গেছে এখনো আসছি, তো ভালো লাগছে, অবভিয়াসলি বুঝছি। সো আপনি ট্রেনারের কথা বললেন। সো ট্রেনারটাকে একটা ইনভেস্টমেন্ট না এক্সপেন্স, আপনি সেটা কোন পার্সপেক্টিভে দেখছেন? আমার মনে হয় আমাদের মতো যাদের, আমি আমার কথা বলছি, যারা খুব মোটা থাকে, যেমন আমি এখানে যখন এসেছিলাম 2 মাস 2.5 মাস আগে আমার ওজন 107 পেয়েছিল, 107। ওকে। কারণ তার আগে আমি দীর্ঘদিন ওয়ার্কআউট করতে পারিনি এবং আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, বিভিন্ন রকম সমস্যা ছিল। তার আগে কিন্তু আমি রোগা ছিলাম, মানে আমি ফিট, মানে আমি বরাবরই আমি 2017-র পর থেকে, আমি যখন থেকে বুঝতে শুরু করেছি আমি রেগুলার ওয়ার্কআউট করি। কিন্তু লাস্ট 6-7 মাস 8 মাসে আমি এতটা, আমার প্রথমে করেছিলাম মেটাবলিজম খুব খারাপ, এবং যেহেতু আমার ফিজিক্যাল প্রবলেম এসে গেছে এবং আমি কিছু ওয়ার্কআউট করতে চাইছেও করতে পারছিলাম, তো সিভিয়ার ওয়েট গেইন হয় আমার, এবং 107 কেজি ওজন আমার ক্রস করে গেছিল আমি যখন এখানে 2-2.5 মাস আগে এসেছিলাম। তো এখানে এসে 2-2.5 মাসে ওজন লস 14 কেজি, 14 কিলো। এবং সেটা অবভিয়াসলি স্ট্রেংথ ট্রেনিং, তার সঙ্গে ডায়েট খুব ইম্পর্টেন্ট, এবং খুব সামান্য ওয়াকিং অ্যান্ড অল, যেগুলো আমি এমনি বাড়ির, মানে জিম যেদিন আসবে আমি সেদিন এমনি হাঁটি, জাস্ট 40-45 মিনিট 1 ঘন্টা হাঁটি। তো এগুলো করেই আমি ওজনটা অনেকটা জায়গায় চলে এসছে। তো এবার আমাদের মধ্যে ধরো 107 কেজি আমার ওজন, তো আমি তো এসে জিমটা করতেই পারবো না, কারেক্ট, যদি না হয় কেউ পাশ থেকে মোটিভেট করে। বাট ঠিক, আর স্ট্রেংথ ট্রেনিং আমার মনে হয় যে ট্রেনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি না আমি নিজে ওইটার বিষয়ে পড়াশোনা করে থাকি। আমরা তো বেশিরভাগ আমরা তো পড়াশোনাটা করিনি ওটা নিয়ে, কারণ ওয়েট কিভাবে তুলতে হবে, কারণ ডেডলিফট করতে গিয়ে ডিসপ্রোল্যাপস হয়েছে বহু লোকের, তারপরে প্যারালাইজ হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস, এই সমস্ত ক্ষেত্রে ওয়েট ট্রেনিং এ করতে আমার মনে হয় ট্রেনারের বিরাট রোল রয়েছে। এবার হয়তো অনেকে পার্সোনাল ট্রেনার অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু ট্রেনারের গাইডেন্স ছাড়া আমার মনে হয় নিজে জিমে এসে ওয়েট তুলে নেওয়াটা ভেরি রিস্কি। কারণ একটা ওজন যদি ব্যালেন্সের এদিক ওদিক গন্ডগোল, একদিকে বেশি ওজন একদিকে কম ওজন, কারণ আমাদের বডিটার ওয়েট বিয়ার করছে আমাদের এই ভার্টিব্রা, যার মধ্যে স্পাইনাল কর্ড রয়েছে, এবং ওই ভার্টিব্রার যদি কোনো রকম ইনজুরি হয় এবং স্পাইনাল কর্ডের যদি তাতে কোনো রকম ইনজুরি হয়, প্যারালাইজড হয়ে যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ট্রেনার, এবং ঠিকঠাক ট্রেনারের খুব প্রয়োজন, কারণ ট্রেনার তো প্রচুর ট্রেনার আমি দেখেছি, সবাই ট্রেনার যে নেসেসারি নয় যে সে ভালো আদৌ সে জানে কিনা। কেউ একটা, আমি যদি এখন রোগা হয়ে যাই, তারপরে আমি বললাম আমি ট্রেনার, এরকম তো বহু লোক করে, সেটা কোনো বাজের কথা তো নয়। সার্টিফাইড ট্রেনার যে এটা নিয়ে পড়াশোনা করেছে সেটা করবেন। তো স্যার, অ্যাজ এ ডক্টর, হোয়াট ইজ দ্য কমন মিথ যেটা আমরা ডিবাঙ্ক করতে চান, যেটা কমন শোনা যায় যে ফিটনেসের ক্ষেত্রে হোক, জিমের ক্ষেত্রে হোক, তো হোয়াট ইজ দ্য কমন মিথ? নিশ্চিত জানি না, আমি যেরকম একটা বললাম 2017 রকম মোটা ছিলাম, তারপর থেকে আমি রেগুলার ওয়ার্কআউট করি, তখন আমার ওজন 113 কেজি ছিল। ওকে, সেখান থেকে আমি কমিয়ে তারপরে আমার 80-85 এই রেঞ্জে আমার ওজন মেনটেন হয়। তারপরে তো এখন আবার বেড়ে 107 হয়েছিল, আমি আবার ওজন কমিয়েছি, এবং আমার না কিছুদিনের মধ্যে আমি চলে আসবো আমার যেটা মেনটেনেন্স ওয়েট থাকে 85-80 এই রেঞ্জে। একটা খুব, তো আমি তো ওজন কমানোটা আমি জানি যে কি করে ওজন কমাতে। আমি একটা কথা শুনি, এবার মিথ কিনা জানি না, আমার মনে হয় মিথই, কারণ আমি তো এটা ফলো করিনি। লোকে বলে যে বিকেলের পরে খেলে নাকি মোটা হয়ে যায়। ওকে, এটা আমার জানা নেই, মানে এটা কি লজিক আমার কোনো আইডিয়া নেই। কারণ রোগা হওয়ার মেইন ফান্ড হচ্ছে ক্যালোরি ডেফিসিট, যে
আমার যতটা ক্যালোরি খরচ হচ্ছে তার থেকে আমি কম খাবো, তাহলেই আমি রোগা হয়ে যাবে। এই যে লোকে বলে যে রাতের বেলা খেলে নাকি মোটা হয়ে যাবে, তো এই লজিকটা আমার, এইটা একটা খুব আমি শুনি যে সূর্যাস্তে, এটা আমাদের হয়তো কোনো শাস্ত্রে ফাস্ত্রে লেখা যে রাত্রিবেলা খাবার খেতে নেবে, সেটাও তো অনেক আগে লেখা হতো, কারণ সেই সময় রাত্রিবেলা মানে আলো ফালো থাকতো না, তো বহু যুগ আগে থেকে লোকের একটু দিনের বেলা, কারণ লোকের তখন এমনিতে সন্ধ্যেবেলা পরে ঘুমিয়েই পড়তো, কারেক্ট, কারণ কোনো কাজ নেই আর, দিনের বেলা সন্ধ্যে হয়ে যাওয়া মানে লোকে ঘুমিয়ে পড়তো। আমি অনেকদিন আগের কথা বলছি, যেগুলো আমাদের পুরনো শাস্ত্র লেখা আছে, সূর্যাস্তের পরে খেতে নি, সূর্যাস্ত খাবে কি করে, এটা সূর্যাস্তের পরে এমনি ঘুমিয়ে পড়তো লোকে। তো এই একটা খুব কমন বলে, এটা এটা মিট। দেখুন, যদি না খেতে চায় ভালো, হ্যাঁ, কারণ যত কম খাবে লোকে তত ভালো, বেশি খাওয়া হলে মুশকিল, তো সেটা একটা ব্যাপার। তবে এটাকে আমার মনে হয় মিথ, কারণ রোগা হওয়ার জন্য ক্যালোরি ডেফিসিট প্রয়োজন, রাত্রিবেলা খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা তো ম্যাটার করে না। হ্যাঁ, এবার একটা জিনিস আমরা সবসময় বলি যে রাতে খেয়েই ঘুমিয়ে পড়াটা উচিত, আমার মানে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা উচিত, একটু চলাফেরা করা উচিত, আর রাতের খাবার অবভিয়াসলি লাইট রাখা উচিত, কারণ আমরা রাতে ঘুমিয়ে পড়ি, যেহেতু আমরা কোনো কাজ করি না, আমরা শুয়ে পড়ি তারপরে রাত্রিবেলা, সেই জন্য রাতের খাবার যদি লাইট পায় তাহলে ডাইজেশন ভালো হবে। ওকে, ডাইজেশন ভালো হলে মানে যদি প্রপার ডাইজেশন হয় তাহলে পরের দিন সকালবেলা স্টুল পাসটা ঠিকঠাক হবে, যাতে আমাদের ব্লোটিং ফ্লোটিং এগুলো কম হবে, এই আর কি। ওকে, সো একটা প্রায়োরিটি যেটা সবাই যদি ইমপ্লিমেন্ট করে নিজের লাইফে, এবার লাইফ স্প্যানটা বাড়ে। সো ওয়ান পিস অফ অ্যাডভাইস। একটাই অ্যাডভাইস যে মানে দুটো জিনিসকে ঠিক রাখতে হবে। দেখুন, একটা সিনেমার ডায়লগ ছিল না, জিন্দেগি বাড়ি হোনি চাইয়ে লর্নারি নেই, রাজেশ খান্নার ডায়লগ। হ্যাঁ, তো আমরা কবে মরে যাবো আমরা কেউ জানি না, কার্ডিয়াক অ্যারেস্ট এখন প্রচুর হচ্ছে, জিম করতে করতে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। আচ্ছা, তো কার্ডিয়াক অ্যারেস্ট লোকে ভাবে, লোকের দুটো রকম ধারণা আছে। আগে লোকে ভাবতো যে তারা ওয়ার্কআউট করবে ফিট তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, এখন আবার যখন জিমে কার্ডিয়াক অ্যারেস্ট, লোকে ভাবে জিমে গেলেই বোধহয় কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট কথাটা মানে হচ্ছে হার্ট সাডেনলি স্টপ করে। কন্ট্রাক্ট করছে না। ওকে, কেন কন্ট্রাক্ট করছে না, তার কারণ হার্টের মধ্যে একটা কারেন্ট চলে, যে কারেন্টের জন্য হার্ট ধুকপুক ধুকপুক করে, সেই কারেন্টে কোনো একটা সার্কিটের সমস্যা হচ্ছে, হার্ট দাঁড়িয়ে যাচ্ছে। প্রশ্নতে কেন এটা বলি, কেউ জানে না, কার কখন কোথায় কিভাবে হবে আমরা কেউ জানি না। যে এই যে কথা বলছি, কথা বলতে বলতে আমার এখন কারেন্ট বিগড়ে যেতে পারে, হার্ট দাঁড়িয়ে যাবে, পড়ে যাব, কেউ যদি এখানে সিপিআর জানে সিপিআর দেবে, আমি যদি সেই সিপিআরটা দেওয়া হয় এই কারণে যে আবার হার্টটাকে যাতে আবার রিভাইভ করা যায়। ওকে, যদি তাতে হার্ট ফিরে আসে ভালো নয়, পড়ে যাবো। তো কার্ডিয়াক অ্যারেস্ট কার কখন হবে আমরা কেউ জানি না, এবং তার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই, ইউ আর ফিট ইউ আর আনফিট কিছু ম্যাটার করে না। অবভিয়াসলি যারা আনফিট তাদের কার্ডিয়াক ডিজিজের চান্সেস বেশি, কিন্তু তার মানে এই নয় যে ফিট লোকের কার্ডিয়াক অ্যারেস্ট তো হবে না, যে কোনো মুহূর্তে যে কারুর যখন তখন হবে। তো আমরা কি এটা অ্যাভয়েড করতে? না, অ্যাভয়েড করা যায় না, সেই অবধি এখন মেডিকেল সায়েন্স পৌঁছায়নি যে কার্ডিয়াক অ্যারেস্টকে অ্যাভয়েড করতে পারি। আমরা যেগুলো জানি সেই ফ্যাক্টরগুলোকে আমরা ঠিক করতে পারি, যে কার্ডিয়াক হার্ট সমস্যা কিসে পারে, এই যে আনহেলদি খাবার, যারা ওয়ার্কআউট করে না, সেডেন্টারি লাইফস্টাইল যারা বসে থাকে, তাদের হার্ট অ্যাটাকের চান্স বেশি, কার্ডিয়াক সমস্যা বেশি, তো সেগুলো আমরা করতে পারি। কিন্তু এগুলোর বাইরেও যে ফিট তা কেন হচ্ছে, তাই এগুলোর ব্যাখ্যা নেই কোনো, এগুলো এখনো আমরা জানি না। কিন্তু আমি মধ্যে কথা আমি যেটা বলছি না, তো কার্ডিয়াক অ্যারেস্ট তো আমরা যখন তখন হতে পারে, মরে তো আমি যখন তখন যেতে পারি, যে কেউ যখন তখন মারা যেতে পারে, সে ফিট হোক বা আনফিট হোক। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যতদিন সে বেঁচে ছিল, বা কার অ্যাক্সিডেন্ট হতে পারে, মরে, মানে আমার মধ্যে কথা মরাটা রাতে নেই, মৃত্যু আমার যখন তখন হতে পারে, এবং তার উপর কোনো ফ্যাক্টর ডিপেন্ড করছেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমি যতদিন বেঁচে ছিলাম আমি কিভাবে বেঁচেছিলাম, আমি সারাদিন শুয়ে পড়েছিলাম, বা আমাকে মানে আমার সবসময় মন খারাপ, আমার ভালো লাগছে না, আমি একটু চলাফেরা করতে পারছি না, সবাই আমাকে দেখে মানে মানে আমার নিজেকে দেখে ভালো লাগছে না, সেটা তো ঠিক নয়। মানে যতদিন বেঁচে থাকবো লাইফ শুড বি, মানে আমি এনজয় করা উচিত। এবং যদি লাইফকে ভালোভাবে কাটাতে হয় তাহলে দুটোই জিনিস, এক হচ্ছে হেলথ, আর দুই হচ্ছে মাইন্ড। শরীর আর মনকে ভালো রাখতে হবে। শরীর ভালো রাখার উপায় দুটো তিনটে, যেটা বললাম, ভালো খাবার, ওয়ার্কআউট,
ওয়ার্কআউট মানে আমি শুধু বলছি না যে জিমে এসেই কেউ করতে পারলো, মানে হাঁটা চড়া, দৌড়াদৌড়ি, সাঁতার, যে যেটা করছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে, আর যা খুশি করছে, জিমে আসছে, যেটাই হোক, এবং ঘুম, এই তিনটে দিয়ে তার শরীর ভালো রাখবে। আর মন ভালো রাখার উপায় হচ্ছে যে যতটা সে পারবে আর কি, যতটা লোভ, এই জিনিসগুলোকে বাদ দিতে পারবে। কেউ একটা দেখবেন যে কেউ একটা হয়তো ফুচকা বিক্রি করে, সে ভাবছে যে আমি একদিন স্কুটি কিনবো, তো স্কুটি কিনে সে খুব খুশি। আরেকজন হয়তো মার্সিডিস কিনছে, ডেলিভারি নেওয়ার সময় বসে ভাবছে রোলস রয়েসটাও তো কিনতে পারতাম, তাহলে সে ব্যর্থ। খুশি সুখী হচ্ছে সেই লোকটা যে স্কুটি কিনে বিরাট খুশি এবং সে তার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই মার্সিডিস কিনেও খুশি নয়, তাহলে এই ব্যর্থ হয়ে গেল, তাহলে এই মেন্টালি গেল, এ কোনোদিনই খুশি হতে পারবে না। তাই যদি ভালো থাকতে দুটো অ্যাডভাইস, মন থেকে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে খুশি থাকা, আর শরীরকে ঠিক রাখা, এই দুটো হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত, তারপরে বাকি সব। সো আজকাল দিনে আমাদের সবার লাইফ হেক্টিক লাইফ, উই লিড এ হেক্টিক লাইফস্টাইল। সো সেইখানে দাঁড়িয়ে আমাদের ভালো খাবার ভারতে কি হেক্টিক লাইফ? আপনার স্ক্রলিং টাইমটা দেখবেন তো কত। আমার তো মনে হয় দেখবো আমরা 4-5 ঘন্টা শুধু স্ক্রল করেছি দিন, এতটাই হেপটিক যে আমরা 4 ঘন্টা স্ক্রল করার টাইম পেয়ে গেলাম। আমার মনে হয় হেপটিক কিছু নয়, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, যে আমরা কি করছি। আমার মনে হয় আমরা অর্ধেক টাইম স্ক্রল করেই কাটিয়ে দিই, সেটার জন্যই হেপটিক হয়ে যায়। যদি কেউ মোবাইলটাকে বাদ দিয়ে দেয় তাহলে সে বুঝে যাবে অ্যাকচুয়ালি যে প্রচুর টাইম ফাঁকা, তার কিছু করতে পারছে না। কারণ ধরুন একটা কেউ টয়লেটে গেল, সে আগে ধরুন 5 মিনিটে বেরিয়ে আসতো, সে বেরোচ্ছে না 20 মিনিটে, এবার সে 20 মিনিটে কেন বেরোলো? কারো স্ক্রল করছিল, তাই ভাবছি আজকাল এগুলো মিম ইনস্টাগ্রাম স্ক্রোল করলেই দেখা যায় যে ওয়াশরুমে ঢুকছে ফোন নিয়ে, বেরোচ্ছে 1 ঘন্টা পর। হ্যাঁ, তো সেটার জন্য তাহলে ওই 15 মিনিট নষ্ট হলো। এরকম ভাবে বহু জায়গায় টাইম নষ্ট হয়, যেটার জন্য হয়তো সে 10টার সময় ঘুমিয়ে পড়তে পারতো, পরের দিন হয়তো 5টার সময় উঠে পড়তে, কিন্তু সে হয়তো ঘুমাচ্ছে 2টোর সময়, 10টা থেকে 2টো কি করলো? কিছু না। বছরে আমরা যা স্ক্রল করি সেটাকে যদি একটা ডিস্টেন্সে মাপা হয়, এটা দেখা যাবে তার মধ্যে 3টে মাউন্ট এভারেস্ট চলে আসবে। মানে এটা আমার কথা না, এটা স্টাডি। ওকে, আমরা এতটাই স্ক্রল করি এক বছর, 3টে মাউন্ট এভারেস্ট চলে আসবে ওই হাইটে। সো আপনার এখন ডেইলি ডায়েট প্ল্যানটা কি? ডায়েট প্ল্যান কিছু না, আমি নর্মাল খাবার দাবার খাই। আমি হয়তো একটু প্রোটিনটা বেশি খাওয়ার চেষ্টা করি। আমাদের ইন্ডিয়ানদের প্রোটিন নিয়ে খুব খারাপ অভ্যাস, মানে আমাদের তো প্রত্যেকের বডি ওয়েটের 1 থেকে 1.5 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। আমার বডি ওয়েট যেমন বললাম এখন 93, তার মানে আমার অ্যাটলিস্ট 100 গ্রামের কাছাকাছি প্রোটিন খাওয়া উচিত ডেলি। ওকে, তো সেটা প্রোটিন আমরা খুব একটা খাই না, আমরা ভাত ডাল রুটি এই সবই বেশি খাই, প্রোটিন ইনটেক খুব কম হয় আমাদের। তো আমি সেটাই চেষ্টা করছি প্রোটিনটাকে একটু বেশি রাখা, কার্বোহাইড্রেটটাকে একটু কম রাখা, ফ্যাট রাখা, নিয়ে আবার ক্যালোরিটাকে একটু ঠিকঠাক কমের দিকে রাখা, যাতে ওয়েট লস হয়, যেহেতু আমি এখন ওয়েট লসে রয়েছি। ওকে। সো অনেকে সেটা বলে যে প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিড হয়। ইউরিক অ্যাসিড 3টে জিনিসে বাড়ে। একটা হচ্ছে, মানে এটা খুব অবাক হয়ে যায় গেল, ইউরিক অ্যাসিড 3টে জিনিসেই বাড়ে, মানে এটাই বইতে লেখা রয়েছে। 3টে জিনিস কি কি? 1 হচ্ছে সামুদ্রিক মাছ, 2 হচ্ছে রেড মিট, আর 3 হচ্ছে মদ। ওকে, আর কিছুতে বাড়ে না। আপনি নিশ্চয়ই আরো 10টা জিনিসের নাম দেন, এটা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, ওটা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। এই 3টে জিনিসে ইউরিক অ্যাসিড বাড়ে, সামুদ্রিক মাছ, রেড মিট আর মদ, ব্যাস। সো আমরা যদি এই 3টে জিনিস অ্যাভয়েড করে চলতে পারি, তো যতই হাই প্রোটিন আমরা খাই ইউরিক অ্যাসিডের চান্সেস ততটাই না, ইউরিক অ্যাসিড অ্যানিমেল পিউরিনে বাড়ে। ওকে, অ্যানিমেল পিউরিন যেখানে বেশি, অ্যানিমেল পিউরিন, ওকে, তো সেটা বেশি রেড মিট আর সামুদ্রিক মাছ। আর অ্যালকোহল যেটা করে ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে বেরোতে দেয় না, করে জমা হতে থাকে বলে বাড়ে। আর যেগুলো কমন মিট, টমেটো, ডাল, এগুলো সব প্ল্যান্ট, তো প্ল্যান্ট সোর্স অফ পিউরিন ইউরিক অ্যাসিড বাড়ায় না, ওকে। অ্যানিমেল সোর্স অফ পিউরিন বাড়ে, তো সেটাও সামুদ্রিক মাছ আর রেড মিটেই রয়েছে। সো ডায়েট কি এরকম প্রপার প্ল্যান দেখে ফলো করা উচিত, নাকি একদম সম্ভবই নয়, আমার মনে হয় সম্ভবই নয়, মানে ওটা কিছুদিন করা সম্ভব। এবার যারা বিরাট কোহলির মতো লোক, তারা বাড়বে, মানে তাদের ওটাই লাইফ। একটা সিনেমা অ্যাক্ট্রেস, তারা তারা বিরাট কোহলির ফিটনেসটা দিয়ে বিরাট কোহলি প্রফেশন, তার কারেক্ট,
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যদি ফিটনেসটা চলে যায় তাহলে খেলবে না। বা একটা ফিল্ম অ্যাক্টর যারা অ্যাক্ট্রেস তো শরীরের ফিটনেসটা দিয়েই তারা আয়টা করছে, তারা ওইটাই করবে কারণ ওটাই তাদের কাজ। কিন্তু আমরা যারা নর্মাল মানুষ আমাদের পক্ষে ওই সম্ভব নাকি যে 40 মিনিট পরে আমি দুটো আমান খেলাম, আবার 40 মিনিট পরে একটা আপেল খেলাম, আবার 40 মিনিট পরে একটাই, এগুলো আমাদের সম্ভব নাকি। মোটামুটি আমরা নর্মালি যেরকম সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, সেরকম খাব। ব্রেকফাস্ট কেউ যদি স্কিপ করে তাহলে সেটা একটু বেটার, একটু দেরি, একটু যদি ফাস্টিংটা বেশি রাখা যায় সেটা একটু বেটার, আমার মানে স্টাডি এখনো যা বলে। ওকে, সো আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন? করছি না, করেছি 1-2 বার। ওকে, এখন করছি না কেন? লাইক কিছু ভাবে ওরকম কিছু ব্যাপার নেই, মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং দিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা তো একটা নতুন কনসেপ্ট, ওকে লোকে ভালো কিছু দিক দেখেছে ইন্টারমিডিয়েট, আবার কিছুদিন পর স্টাডি ওর ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কি কি খারাপ দিক সেগুলোও বেরোবে। তাই আমার মনে হয় নর্মালি যেটা চলে আসে সেটাই চলা উচিত। আমি যদি সিট থাকি, আমার যদি ওজন ঠিক জায়গায় থাকে, অসুবিধা কিছু নেই। তো স্যার, আজকে আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। সো সাপোজ কেউ যদি আপনার সাথে গিয়ে কনসাল্ট করতে চায়, বিকজ আপনি ওয়ার্কআউটও করছেন, আপনি ইন দ্য ফিল্ড অফ MBBS ডক্টর এই ফিল্ডেও রয়েছেন, সো ওরা কোথায় গিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কোথায় গিয়ে আপনার সাথে কনসাল্ট করতে পারবে? একটা তো আমার সময় সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারে, ডক্টর লুজেব নামে রয়েছে ওকে আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে কানেক্টেড থাকতে পারে। সেখানে আমি বিভিন্ন হেলথ রিলেটেড জিনিসপত্র দিয়ে থাকি, বিশেষ করে ফেসবুকে। আমাকে দেখাতে চাইলে আমার অফিস আছে এখানে চিনয় পার্কে, ওকে, যেখানে আমি পড়াই এবং যেখানে আমি থাকি, অক্সিজোন নাও, সেখানেও কেউ আসতে পারে। সেটা চিনার পার্কে আপনাদের এনি টাইম ফিটনেসের পাশে। এনি টাইম ফিটনেস চিনার পার্ক চুজ করার পিছনে এটা একটা কারণ, যার উল্টো দিকেই আমি, ওটা আমার অফিসার। ওকে। সো ওয়াই ডক্টর লুজার, ইউজার নেমটা কেন? এটার এটা এটা বলতে হলে আর একটা পডকাস্ট লাগবে। ওকে, তো সেটা পরের পডকাস্টের জন্য তোলা থাক। ঠিক আছে। So with this we come to the end of Anytime Stories. So thank you doctors, and until we meet next time, stay safe, stay healthy. Let's make healthy happen. Thank you.